রাইট, দিস ইজ বই পোকা অন এবিসি রেডিও এফএম 90.2 দুটোর ঘন্টায় আমাদের বই মাসের আয়োজন প্রতিদিনই চলছে এবং আপনি জানেন খুব ভালো করে যে দুটোর সময় আমি কোনো একজন অতিথি নিয়ে এখানে উপস্থিত হয়ে যাব। আজকে আমাদের সাথে কেতন শেখ স্টুডিওতে উপস্থিত আছেন। উনি মূলত একজন মিউজিশিয়ান। তারপরে দেখলেন যে অনেকগুলো, আমি নিজে বলছি না, ভাইয়া আমাকে অফ এয়ারে বলেছে, তারপরে দেখলেন যে অনেকগুলো লেখা জমে গেছে, তারপরে মনে হলো ওয়াই নট বই ছাপিয়ে দিই, তাই না? তাই সেটাই অনেকটা সেরকমই। একজন মিউজিশিয়ান থেকে একজন লেখক হয়েছেন যিনি, এবং এতদিনে অনেকগুলো বইও যার আছে বাজারে, তো সেই বইগুলো নিয়েই আজকে কথা হবে আমাদের পুরো আধা ঘন্টা জুড়ে। আর কেতন ভাইয়ের এবারকার বই বের হয়েছে কি কি? এবার মোট 5টি। হ্যাঁ, একটি উপন্যাস এসেছে পরিজামিরা, দুটো শিশু সাহিত্য এসেছে, একটি গল্পের বই শুভেচ্ছা স্বাগতম, আর কিশোরদের একটা উপন্যাস লিখেছি সারাংকোটের ভ্যানিলা স্লাইস। ওটা নেপাল ভ্রমণ নিয়ে, বুঝতে পারছেন তো। ভ্যানিলা স্লাইসটা সেই হিমালয়ের চূড়া থেকে। আর দুটো কবিতার বই আছে, চতুষ্কোণ এবং দীপাঞ্জলি। ওকে, এন্ড অনেক ভাই কিন্তু দেশে থাকেন না, বাই দ্য ওয়ে, সো দেশের বাইরে থেকে ওখানকার রুটিন লাইফের মধ্যে থেকে এতগুলো বই একটা বইমেলায় উপহার দেয়া, ইজন্ট ইট ডিফিকাল্ট? ক্যান বি, বাট আপনার মতো আমিও প্যাশন ড্রিভেন, তো দেখা যায় যে ডিফিকাল্ট কাজগুলো করতে যখন আনন্দ লাগে তখন বুঝতে হবে এটার সাথে কোনো একটা ভালোবাসা আছে আমাদের। তো সেটা হলে বোধহয় ডিফিকাল্ট কাজ সহজ হয়ে যায়, আমার ধারণা আর কি। তো সময় বের হয়ে যায় আমাদের প্রত্যেকেরই, যারা প্যাশন ড্রিভেন, আমার ধারণা আমাদের দিনে 27 থেকে 28 ঘন্টা থাকে কোনোভাবে, যেখানে অন্য সবাই 24 ঘন্টা নিয়ে স্ট্রাগল করে, আমরা কিভাবে যেন একটা সময় বের করে ফেলি, হ্যাঁ, যে আমাদের প্যাশনটার জন্য। সেটা যে কোনো প্যাশন হতে পারে, বুটিক হতে পারে, লেখা হতে পারে, মিউজিক হতে পারে, ক্রিকেট খেলা হতে পারে, বা আপনি যা করছেন সেটা হতে পারে। তো আই থিঙ্ক ওই প্যাশনটার কারণে স্ট্রেসটা অনুভূত হয় না। আই রাদার সি ইট, আমার মনে হয় যে এটা স্ট্রেস রিলিভার। হ্যাঁ, আমার মনে হয় যে বাকি কাজগুলোর মধ্যে যে স্ট্রেসটা থাকে, লিখলে বরং সেই স্ট্রেসটা রিলিভ হয়ে যায়। এবং এটা আমার মনে হয় অনেকেই রিলেট করতে পারবেন আপনার এই কথাটার সাথে। আই হোপ সো। যারা শুনছেন তারা অফকোর্স রিলেট করে থাকলে, অথবা যে কোনো কোয়েশ্চেন মাথায় এসে থাকলে 2222 একই নাম্বারে লিখতে পারেন আমাদেরকে। আজকে আধা ঘন্টা জুড়ে কেতন শেখ ভাইয়ার সাথে আড্ডা হবে, কেমন যেন শোনাচ্ছে, কেতন ভাইয়াই বলি, আড্ডা হবে এবং আপনার প্রশ্ন আসতে থাকুক। আমরা ঘন্টা শুরুর গানটা শুনে ফিরে আসছি। বই পোকা। ফিরে আসলাম বই পোকা নিয়ে। শেহনীলা শুনছেন এবিসি রেডিও এফএম 90.2, 2 বেজে 12 ঘড়িতে সময়। এবং আজকে কেতন শেখের সাথে কথা হচ্ছে আমাদের অতিথির প্রথম বই, এবারকার বইমেলার যেই বইটা নিয়ে আমি বিশেষ করে কথা বলতে চাই সেটা হচ্ছে পরিজামিরা। ভীষণ ইন্টারেস্টিং একটা নাম। এই নামের পেছনের ব্যাখ্যাটা? পরিজামিরা একটি রত্ন পাথরের নাম, মানে জেমস্টোন যেটাকে আমরা বলি। ইংরেজি নামটা খুবই পরিচিত, অ্যামেথিস্ট। হ্যাঁ, তো অ্যামেথিস্টের একটা বৈশিষ্ট্য সম্পর্কে অনেক জায়গায় পড়েছি বা শুনেছি, যে অ্যামেথিস্ট নাকি মানুষকে অন্তঃশক্তি দেয়, যে মনকে সুস্থির করে এবং ধীরস্থির করে, জীবনকে গুছিয়ে আনে, ভারসাম্য আনে, এবং সেই অন্তঃশক্তি দিয়ে মানুষ অনেক কিছু জয় করতে পারেন। আচ্ছা, তো আমার মধ্যে সবসময় একটা প্যারাডক্স ছিল যে রত্ন পাথর ধারণ করলে কি সেই অন্তঃশক্তি আসে, নাকি জীবনের ঘটনা প্রবাহ রত্ন পাথরের অন্তঃশক্তিকে এমনি দিয়ে দেয় মানুষের ভেতরে। আচ্ছা, কারণ পৃথিবীতে যারা বিজয়ী তারা সবাই রত্ন পাথর ধারণ করে বিজয়ী নয়, তার মানে মানুষের মধ্যে সেই অভাবনীয় শক্তিগুলো আছে অবশ্যই। তো সেই একটা প্যারাডক্স থেকেই এই উপন্যাসের ভাবনা। আচ্ছা, তো আরেকটি কারণ আমি বলবো, সেটা হচ্ছে গত বছর সেপ্টেম্বরে আমি একটা শো দেখেছিলাম শিল্পকলা একাডেমিতে, শকুন্তলা, কালিদাসের শকুন্তলা। তো সেটা দেখার সময় এই উপন্যাসের ভাবনাটা আমার মাথায় আসে। শকুন্তলার সাথে কি করে রিলেট? আচ্ছা, এটা একটা মজার ব্যাপার হচ্ছে যে ধ্রুপদী নৃত্যের কত্থক যে ফর্মটা, সেটার ইন্ডিয়াতে ওরা এমেথিস্টকে ওরা ওয়ার্শিপ করে কত্থকের অন্তঃশক্তি আনার জন্য। আচ্ছা, তো আমি দুটোর সাথে কিভাবে যেন একটা মিল খুঁজে পেলাম আমি যখন সেটা দেখলাম। তো শকুন্তলাটা অ্যাকচুয়ালি মহারাষ্ট্র মণিপুরের উপরে বেস ছিল, কত্থকে ছিল না, কিন্তু আমার ধ্রুপদী নাচের উপরে বেস করে একটা উপন্যাস লেখার ইচ্ছাটা তখন আসলো সেই শকুন্তলা দেখার পরে। এক্স্যাক্টলি, সেটা ভাবনা গ্রুপের ছিল, খুবই চমৎকার প্রদর্শন ছিল। তো আমি দেখে আমার কেমন জানি মনে হলো যে আমি এটা নিয়ে লিখতে পারি, কেননা আমার আগের উপন্যাসগুলোতে শিল্পী সত্তা সবসময় এসেছে, কখনো কবি, কখনো বংশীবাদক, কখনো গায়ক, কখনো রাইটার, কখনো চিত্রকর।
তো ভাবলাম যে এবার ধ্রুপদী ডান্স নিয়ে লিখি, হয়তো নৃত্যশিল্পীকে নিয়ে। তখন একটু পড়াশোনা করলাম, পড়াশোনা করে অ্যামেথিস্টের খোঁজ পেলাম ওখানে। তো ভাবলাম যে ওয়াই ডোন্ট আই সেট সামথিং, যে এভাবে করে যদি আমি একটা গল্প তৈরি করি সেই ভাবনা থেকে, তাহলে হয়তো উপন্যাসটা ভালো লাগবে। একদমই ডিফারেন্ট একটা চিন্তা থেকে এটা এসছে, তাহলে মানে রিলেট করেছেন আপনি একদমই আপনার মতো করে, একেবারে আমার মতো করে, হাইলি ক্রিয়েটিভ বলতে পারেন যে। তো হ্যাঁ, একেবারে বলবো না যে জীবনের বাইরের, তবে এটাও বলতে পারছি না যে জীবন থেকেই নেয়া, কোনো একটা অদৃশ্য ভাবনা থেকে নেয়া, নিজস্ব ভাবনা থেকে নেয়া। তো পুরো উপন্যাসে প্রচন্ড মাত্রায় ধ্রুপদী নৃত্যের একটা প্রভাব আছে, কিন্তু একই সাথে ধ্রুপদী নৃত্যের মনস্তত্ত্বটা, মানে মানসিকতাটা, যে একজন ডান্সার কিভাবে ফিল করে, একজন নৃত্যশিল্পী কিভাবে ফিল করে, সেটার প্রতিফলনটা আমি বেশি জোর দিয়েছি। যে ঘটনা প্রবাহে একজন নৃত্যশিল্পী কিভাবে করে রিফ্লেক্ট করে, কেননা পারফর্মারদের রিফ্লেকশন কিন্তু খুব ডিফারেন্ট হয় অন্যদের তুলনায়। তারা নির্ভয় হয়, যে স্টেজে হাজার হাজার দর্শকের সামনে গান করে বা উপস্থাপনা করে বা আবৃত্তি করে, যে লক্ষ লক্ষ মানুষের জন্য লেখে, সে নির্ভয় হয়, অবশ্যই হতেই হবে। তো সেই নির্ভীকতা নিজেই একটি অন্তঃশক্তি, তাকে অ্যামেথিস্ট ধারণ করতে হয় না, তার ভিতরে অ্যামেথিস্ট থাকে। তো সেটা থেকেই আসা জিনিসটা, ভাবনাটা। কিন্তু কখনো কখনো আবার জীবনের কিছু কিছু পর্যায়ে এই শক্তিটাও কি সম্পূর্ণ সাপোর্ট করতে পারে, ভাটা কি পড়ে না? পড়তে পারে। এবং সেটা কি আছে এই উত্থান পতন গুলো বইয়ে? হ্যাঁ আছে, অবশ্যই আছে, বিভিন্ন ধরনের উত্থান পতন আছে। আমরা সবাই চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যাই, সেটা আপনিও যান, আমিও যাই, সবাই যায়, যার যেভাবে। যে স্কুলে বাচ্চা দিচ্ছে তারও জীবনের একটা ভয় আছে, যে লিখছে তারও ভয় আছে, যে কাজ করছে তারও, সব ধরনের ভয়ভীতি আছে। এবং ভয়ভীতি বিভিন্ন ধরনের আছে, সাফল্যের আছে, ব্যর্থতার আছে, অনেক ধরনের আছে। এটাই লাইফ, এবড়োতেবড়োটাই লাইফ। লাইফ কখনোই স্মুথ ছিল না, স্মুথ হতে পারে না। কিন্তু যে চালিকা শক্তিটা আমাদের মধ্যে থাকে, যেটা নিয়ে আমরা চলতে থাকি, সেটা আমার মনে হয় আমাদের মনটাই যথেষ্ট। আমাদের অ্যাকচুয়ালি কোনো পাথর লাগে না হয়তো আর কি। তো সেই মিথোলজিটা যে পাথর থেকে এটা আসে, সেটা খুব সম্ভবত মানুষকেই শক্তিটা দেওয়ার জন্য, যে তুমি ভরসার জায়গাটা দেওয়ার জন্য। হ্যাঁ, ভরসা। তো ওটার থেকে একটা শক্তির সন্ধান পাওয়ার জন্য সেই মিথোলজিটা তৈরি করা হয়েছে বলে আমার ধারণা। আমারও তাই মনে হয়। সেটাই আর কি। কারণ আপনিও যখন কাজ করেন, আমি কোয়াইট শিওর আপনার সবসময় পাথর বা কোনো কিছুর উপরে নির্ভর করা লাগে না, নিজের মনটাই যথেষ্ট হয়। কিন্তু ওই মিথোলজি গুলো হয়তো আপনার ভিতরে কাজ করে। এবং পাথর নিয়ে আমি একটা কথা শুনেছিলাম যে পাথরে নাকি অল্প কিছুদিন পর্যন্ত পাওয়ার থাকে, তারপর ওটাকে আবার চেঞ্জ করে ফেলতে হয়। আচ্ছা, তাই? সো প্রবাবলি ওইটাও যে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাওয়ার জন্যই হয়তো বা এই চেঞ্জের চিন্তাটা আসতে পারে। তো ওইখান থেকেই পরিজামিরা এবারকার উপন্যাস, এবং সেটার প্রধান চরিত্র একজন নৃত্যশিল্পী। এবং আপনি আমাকে যেটা অফারে বলছিলেন যে তার মানে মাও একজন নৃত্যশিল্পী, তিনিও নৃত্যশিল্পী। অ্যাকচুয়ালি প্রধান চরিত্রটি পুরুষ, সে নৃত্যশিল্পী না, তার মা নৃত্যশিল্পী ছিলেন। এবং তার মায়ের একজন শিষ্য থাকেন, যিনি বর্তমান সময়ের নামকরা নৃত্যশিল্পী। তো মায়ের সাথে ছেলের একটা বিচ্ছেদ আছে, সেই বিচ্ছেদের মেলবন্ধনটা করানোর জন্য মায়ের শিষ্য এগিয়ে আসেন, তাদেরকে আবার রিউনিয়নে আনার জন্য আর কি। অন্যরকম একটা ভালোবাসার গল্প। ভালোবাসার তো হাজারো রূপ থাকে, অবশ্যই। এটা কাজের প্রতি ভালোবাসা, এটা মানুষের প্রতি মানুষের ভালোবাসা, অবশ্যই। হ্যাঁ, এটা মানবিকতার ভালোবাসার দিকটা, মা এবং ছেলের ভালোবাসার গল্প। একই সঙ্গে একজন শিল্পীর সাথে শিল্পের যে ভালোবাসা, সেটার গল্প একই সাথে। এ তো গেল পরিজামিরা প্রকাশিত হয়েছে জাগৃতি প্রকাশনী থেকে। জাগৃতি প্রকাশনীতে আপনি অবশ্যই কালেক্ট করে নিতে পারেন। এছাড়াও এবার আর কোন কোন বইগুলো এসছে, নামগুলো যদি একটু বলে দেন। হ্যাঁ, সারাংকোটের ভ্যানিলা স্লাইস, যেটা কিশোর উপন্যাস, বর্ষা দুপুর থেকে। আর জাগৃতি থেকে আমার আরো 3টি বই আছে। বাচ্চাদের গল্প আছে 10 years প্লাসের, শুভেচ্ছা স্বাগতম। আর কবিতার বই আছে 2টো, চতুষ্কোণ এবং দীপাঞ্জলি। এই 3টাই বর্ষা দুপুর থেকে না জাগৃতি থেকে? জাগৃতি থেকে আমার 4টি বই, একটি বই আছে সারাংকোটের ভ্যানিলা। আচ্ছা, সো এই বইগুলো আপনি বর্ষা দুপুর এবং জাগৃতি আমাদের খুবই পরিচিত দুটি প্রকাশনী। তো গিয়ে খুঁজে বের করে নিয়ে অবশ্যই আসবেন। ভাই, কি মেলায় যাওয়া হয়েছে এই কয়েকদিন? হ্যাঁ, আমি যে 6 দিন ঢাকায় ছিলাম, আমি 6 দিনই মেলায় গিয়েছি। আজকে যাওয়া হয়নি। আজকে তো হবে কি নাকি? না, আজকে হবে না, আজকে রাতে আমার ফ্লাইট, তো চলে যাচ্ছি। তো এই জন্য আজকে যাবো না ওদিকে। তো বাট যে 6 দিন গিয়েছি, আমার পাঠকদের সাথে
এবং সহলেখক কবি সবার সাথে দেখা হয়েছে, ভালো লাগে অবশ্যই। আসলে এটা একটা অন্যরকম এক ধরনের আড্ডার জায়গা হয়ে যায় মেলাটা, একেবারে। হ্যাঁ, ভিন্ন জায়গা। শুধু আড্ডা ছাড়াও মানে সত্যিকার অর্থে ওটা একটা পরিবারের মতো। জাস্ট মানে ওখানে আমরা খুব আপন অনুভূতি আমাদের হয় সবকিছু মিলিয়ে, এবং সেই টানেই হয়তো প্রত্যেক বছর মেলার সময় ফিরে আসেন। চেষ্টা করি। এখন ছুটি পেলে তো অবশ্যই আসবো। এই সময়টা আমাদের সেমেস্টার চলে, তো আমার এক সপ্তাহ বেশি ছুটি পাই না আর কি। আচ্ছা, তো পেলে আমি চলে আসি। নেক্সট ইয়ারও নিশ্চয়ই প্ল্যান আছে? যদি আপনার দোয়া থাকে অবশ্যই, ইনশাআল্লাহ নেক্সট ইয়ার প্ল্যান আছে। যদি ছুটিও পাই, আপনাদের দোয়া থাকে অবশ্যই আসবো। নিশ্চয়ই নেক্সট ইয়ারও আবার আমরা নতুন কোনো বইয়ের গল্প শুনবো, এবং আজকেও ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। বই পোকা। ওয়েলকাম ব্যাক টু বই পোকা। ওয়ান্স এগেইন শুনছেন এবিসি রেডিও FM 90.2। কেতন শেখ আছেন আজকে আমাদের সাথে, এবং ভাইয়ের সাথে ভাইয়ের এবারকার বইগুলো নিয়ে কথা হলো। 2013 থেকে লিখছেন সেটা জানাতে চাই, এবং এখন পর্যন্ত 18টি বই আছে। 18টি বই, হ্যাঁ, অনেকগুলো, মানে অল্প সময়ে। হ্যাঁ, লেখা অনেকদিন ধরে জমেছিল। লেখা স্কুল জীবন থেকেই, তো সব লেখা তো প্রকাশ করা হয়নি, তবে অভ্যাসটা স্কুল জীবন থেকে। আচ্ছা, তো বাকি সময়ও লেখা চলছিল। তো পড়াশোনা, ক্যারিয়ার সবকিছুর কারণে হয়তো প্রকাশনাটা হয়নি। আই নেভার ভিউড মাইসেলফ অ্যাজ আ রাইটার। ওই সময় হয়তো ভাবতাম না যে কোনোদিন এভাবে প্রকাশ করব। একটা থাকে যে নিজের মনের জন্যই লিখছি বা এরকম কিছু। একটা সময় মনে হলো যে না, প্রকাশ করার মতো হয়েছে মনে হয়। হাউ ওয়াজ ইউর ফার্স্ট ফিলিংস যখন নিজের বই দেখলেন সামনে? আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে 2013-তে যখন আমার বইটা প্রকাশ হলো, সেই মেলা আমি আসিনি। ওই বইটা দেখতে আমার বেশ সময় লাগলো। আমি পরের মেলায় এসে বইটা দেখলাম। তো যখন দেখলাম তখন আমার 3 সন্তান, মানে 3টা বই হয়ে গেছে আর কি। তো তারপরেও খুবই অন্যরকম একটা অনুভূতি ছিল, কিছুটা অবিশ্বাস্য ছিল। যেটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো যখন আমি জানতে পারলাম যে বই মেলায় বইটা গিয়েছে, লক্ষ লক্ষ মানুষ আমার বই দেখছে স্টলে। সেই অনুভূতিটা খুবই, মানে একেবারে একটা অন্যরকম একটা প্রাপ্তি ছিল। হ্যাঁ, ভাষায় প্রকাশ, যেটা আপনার 4 দেয়ালের মধ্যে লিখে জমিয়ে রাখার একটা হতাশা আছে যে আমি এটা আনতে পারছি না। তারপর কত পত্রপত্রিকায় চলে যাওয়া, লেখা, তখন অনেকে পড়েন। যে মুহূর্তে বই হয়ে চলে আসে তখন মনে হয় যে পাখিটা মনে হয় চলে গেল খাঁচা থেকে আর কি, সবার কাছে চলে গেল। তো সেটা যেমন একটা হতাশা আছে যে আমার আইডিয়াটা বা ভাবনাটা সবার কাছে চলে গেল, কিন্তু আবার একটা খুবই প্রচন্ড একটা প্রাপ্তি আছে। আমি আপনার এই চিন্তাটা আমি এই প্রথম কারোর কাছে শুনলাম যে আমার জিনিসটা পাখি চলে গেল অন্যের কাছে। হ্যাঁ, মজা লাগছে আমার কাছে। আমার মনে হয় যে আমরা অনেকগুলো ভাবনাকে তো পোষ মানিয়ে রাখার চেষ্টা করি। তো আমি মনে করি জীবনে কোনো কিছুই পোষ মানে না, এটা সম্ভব না। তো কোনো না কোনো সময় তাকে ছেড়ে দিতে হয়। তো বই লেখা আমার কাছে ওরকম মনে হয় যে আমার ভাবনাটাকে আমি ছেড়ে দিলাম, যে সবার কাছে চলে গেল এটা এখন। কিছুদিন আগে আমাদের একজন ভাই আসছিলেন, রাইটার ভাই, অতিথি আর কি। উনি বলছিলেন যে বই মেলার চত্বরে আমার নামটা আছে একটা বইয়ে। এটাই তো বিশাল একটা আসলে খুবই গর্বের ব্যাপার এবং একই সাথে খুবই প্রশান্তির ব্যাপার। আমি এই জন্য আমি পাঠক বলেন, সমালোচক বলেন, যাই বলেন, পাঠক এবং প্রকাশকদের প্রতি অসম্ভব কৃতজ্ঞ যে তারা যে এই পরিশ্রমটা করেন। কারণ আমরা লিখে পাণ্ডুলিপি পাঠিয়ে দিই, তারপর সেটাকে ঠিক মতো প্রেজেন্ট করা, বইমেলার সময় মতো নিয়ে আসা, পাঠকের হাত পর্যন্ত তুলে দেওয়া, এই গুরু দায়িত্বটি প্রকাশকরা করেন এবং পাঠকরাও করেন। লাইক ওয়ার্ড অফ মাউথ, তারা একজন আরেকজনকে বলেন যে হ্যাঁ, ওনার বইটা ভালো হয়েছে। তো এই ভালোবাসা কিন্তু যে কোনো বিজ্ঞাপনের থেকে বেশি প্রিয় আমার। প্রচারণা বা বিজ্ঞাপনের থেকেও প্রিয় এই ভালোবাসাটা, এবং যেটার জন্যই হয়তো বা লেখা বারবার। যে এই মুহূর্তে তোমার সাথে কথা বলছি, সবার সাথে কথা বলছি, তো এটা মনে হয় আমার কাছে খুবই আপন, খুবই একান্ত একটা অনুভূতি যে আমার লেখা নিয়ে আমি কথা বলছি। তো সবচেয়ে ভালোবাসার জায়গাটাকে নিয়ে অন্যের সাথে ডিসকাশন। হ্যাঁ, ডেফিনেটলি। হ্যাঁ, এবং তুমি শুনছো এবং সবাই শুনছে, দ্যাট ইজ অ্যানাদার অ্যাচিভমেন্ট ডেফিনেটলি। তবে যেটা আমার সবসময় যেটা মনে হয়েছে যে আমি একটা স্বপ্নকে চেস করতেছি, মানে আমি একটা ড্রিমকে চেস করতেছি। আমার কোনো লক্ষ্য নেই লেখালেখি নিয়ে। আমি কখনো কোনো লক্ষ্য স্থির করিনি যেটা আমাকে অ্যাচিভ করতে হবে। লেখা আমার কাছে একটা স্বপ্নের মতো। তো স্বপ্নে এক্সেলেন্স থাকে, কখনো সাকসেস থাকে না আমার মনে হয়। আচ্ছা, সাকসেস থাকে যখন আমার লক্ষ্য থাকে না, যে মিলিয়নার হবো, বিলিয়নার হবো, এগুলো হচ্ছে লক্ষ্য স্থির করা। তা ওইটা আমার কাছে রাদার বড় হতাশার, যে আমি লক্ষ্যটা পেয়ে গেলে তারপর কি করবো, মানে আর কিছু করার নেই। স্বপ্নকে কখনো ছোঁয়া যায় না, চেজ করা যায়। তো সেটার সাথে এক্সেলেন্স থাকে যে আমি আরো ভালো লিখবো।
ওইটা বরং আমার জীবনকে তাড়িয়ে বেড়ায় সবকিছুর ব্যাপারে, যে আমি স্বপ্ন দেখি, আমি লক্ষ্য স্থির না করি এবং আমি ভালো কাজ করার চেষ্টা করি, বাকিটা ছেড়ে দিই। ভাইয়ার ভাবনাগুলো এত অদ্ভুত সুন্দর, এবং যার ভাবনা এত সুন্দর তার লেখা কি হবে সেটা তো বুঝতেই পারছেন। নিশ্চয়ই জাগৃতি প্রকাশনী এবং বর্ষা দুপুর থেকে আপনি কালেক্ট করে নেবেন এবারকার বইগুলো। পরিজামিরা নিয়ে আমরা একটু বেশি কথা বলেছি, এছাড়াও অধরা অনুরাগ, হ্যাঁ এগুলো আগের বই। তারপরে আমার কাছে যে লিস্ট আছে সেটা দেখে বলছি অভিসরণ, রাধিকা এবং কাজল, এই বই উপন্যাসগুলো আছে। আর এবারকার বইগুলোর নাম তো আমরা একটু আগে বলেই ফেললাম। মূলত বর্ষা দুপুর এবং জাগৃতি প্রকাশনীতে গেলে আপনার বইগুলো পাওয়া যাবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, সময় শেষ তাই বিদায় জানাতে হচ্ছে। আমার প্লেজার, সবাইকে ধন্যবাদ। আপনাদেরকেও অবশ্যই জানাতে চাই আগামীকাল দুপুরবেলা 2টোর সময় আবারও বই পোকা থাকছে এবিসি রেডিওর আয়োজন। নতুন কোনো অতিথি আমাদের সাথে থাকবেন, আর নিশ্চয়ই কথা হবে এই বই মাসের শেষ হওয়া পর্যন্ত বই পোকা নিয়ে। এবিসি রেডিওর সাথেই থাকুন।